এই জায়গায় আসেন, এখানে আসেন, সামনে আসেন, বা এই পাশে আব্দুর রহমান এই পাশে চেপে যান, বালিশটা নেন, সমস্যা নেই। আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, অধ্যায়টার নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন। অধ্যায়টার নাম কি? রক্ত ও সঞ্চালন বা ব্লাড অ্যান্ড সার্কুলেশন। তাহলে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের রক্ত ও সঞ্চালন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সঞ্চালন জিনিসটা আমরা পরে পড়বো, এই অধ্যায়ের শেষে পড়বো। আপনাদের কাছে আমার প্রশ্ন, রক্ত কাকে বলে? বলেন, রক্ত কাকে বলে? আব্দুর রহমান বলেন তো, রক্ত কাকে বলে? রক্ত হলো বা রক্ত কি, এটা বলেন, রক্ত কি? রক্ত হলো মানুষের শরীরে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা মানুষের শরীরে অক্সিজেনের প্রবাহ। বলেন, আপনি বলেন, রক্ত কি? রক্তের মধ্যে ভাসমান। আচ্ছা, রক্ত তরল, যোজক, কলা, মেনে নেন? রক্ত কি তরল, যোজক, কলা? তাহলে লিখলাম, রক্ত কি তরল, যোজক, কলা। আব্দুর রহমান ঠিক আছে কি? রক্ত কি তাহলে তরল, যোজক, কলা। আচ্ছা, তরল যদি হয় তাহলে এটাতে রস অংশ থাকবে। আব্দুর রহমান, তরল যদি হয় তাহলে রস থাকবে, থাকবে কিনা বলেন? আচ্ছা, রস থাকবে যদি তরল হয়। কলা, কলা মানে বুঝাইছে ভাইয়া এখানে টিস্যু। কলা মানে কি বুঝাইছে? তাহলে টিস্যু আবার কোথায় থেকে আসে? অনেকগুলা কোষের সমষ্টি কি? অনেকগুলো কোষের সমষ্টি টিস্যু না? তাহলে এইখানে আমি লিখবো রক্তের মধ্যে তরল রস আছে, আবার রক্তের মধ্যেই নাকি তরল যোজক কলা, যেহেতু অনেকগুলো কি আছে, রক্তের মধ্যে অনেকগুলো কোষও আছে। তাহলে রক্তের মধ্যে অনেকগুলা কোষ লিখলাম। কার মধ্যে পাইলাম আমরা এগুলা? রক্তের মধ্যে পাইছি, তাহলে লিখলাম রক্তরস। রক্তের মধ্যে যেহেতু পাইছি রসটা, রসটা পাইছি কোথায়? রক্তের মধ্যে, তাহলে লিখলাম রক্তরস। কোষটা পাইছি কোথায়? রক্তের মধ্যে, তাহলে আমরা কি লিখবো? রক্ত কোষ। আসলে কি আমরা রক্ত কোষ বলি নাকি রক্ত কণিকা বলি? কি কারণে আমরা রক্ত কণিকা বলি বলেন তো? আমরা রক্ত কণিকা এই কারণেই বলি, রক্ত কণিকা আমরা এই কারণেই বলি, যারা যেই কোষগুলা ভেসে থাকে তাদেরকে কণিকা বলা হয়। যেই কোষগুলা ভেসে থাকে তাদেরকে কোষ না বলে কি বলা হয়? কণিকা বলা হয়। কোষ কিন্তু লেগে থাকবে, কোষ একটা আরেকটার সাথে লেগে থেকে একটা টিস্যু গঠন করবে, সাধারণ কোষ। কিন্তু যেই কোষটা ভেসে থাকে তাকে কি বলবো বলেন তো? তাকে কি বলবো? কণিকা বলবো। বা যেই কোষ বিভাজিত হতে পারে না, স্ববিভাজিত হতে পারে না, তাকেও কণিকা বলা যায়। আচ্ছা, আপনারা বলেন তো ভাইয়া, রক্ত কণিকাগুলা কার উপরে ভেসে থাকবে? রক্ত রসের উপরে ভেসে থাকবে। রক্ত কণিকাগুলা ভেসে থাকবে রক্ত রসের উপর। বলেন তো, তাহলে রক্ত কণিকাটাকে বলা যায় কিনা তুই হচ্ছিস বাচ্চা আর রক্ত রস হচ্ছে মা? যেহেতু রক্ত রসের উপরে রক্ত কণিকাগুলো ঘুরে বেড়াবে, তাহলে একে বলা হচ্ছে মা বা মাতৃকা। আপনারা আজকে থেকে মনে রাখবেন, পৃথিবীতে যত তরল আছে সব তরলের বা সব রসের পানি বেশি। কি বেশি? পানি বেশি। তাহলে রক্ত রস এটা কি একটা তরল পার্ট না? তাহলে এরও কি বেশি বলেন তো? পানি বেশি। রক্ত রসের মধ্যে কি আছে? রক্ত রসের মধ্যে আছে পানি। আর কি আছে এই রসের মধ্যে? পানিকে বাদ দিলে কঠিন পদার্থ পাবো আমরা। কি পাবো? কঠিন পদার্থ পাবো আমরা। পৃথিবীর যত রস আছে সব রসের মধ্যে কে বেশি? পানি বেশি। পানি কত পার্সেন্ট? পানি আছে 90 থেকে 92%। কত পার্সেন্ট? 90 থেকে 92%। তাহলে কঠিন পদার্থ আছে কতটুকু? 8 থেকে 10%। কঠিন পদার্থ আছে কতটুকু? 8 থেকে 10%। কঠিন পদার্থগুলোর মধ্যে কি কি কঠিন পদার্থ আছে? কি কি কঠিন পদার্থ আছে দেখেন। কঠিন পদার্থের মধ্যে আছে অজৈব পদার্থ, কঠিন পদার্থের মধ্যে আছে জৈব পদার্থ।
রক্তের মধ্যে যে অজৈব পদার্থগুলো আছে তারা হচ্ছে কারা? সোডিয়াম, সোডিয়াম আয়ন, তারা কারা? ক্লোরাইড আয়ন, আর কারা? ম্যাগনেসিয়াম আয়ন। এরকম অনেক আয়ন আছে, অজৈব আয়ন। কিন্তু আপনারা বলেন তো, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন মিলে NaCl হয় কিনা? NaCl হয়? যদি NaCl হয়, যদি NaCl হয়, তাহলে রক্তের স্বাদটা কি হওয়া উচিত? নোনতা। কার কারণে হচ্ছে? অজৈব লবণের কারণে, নট জৈব। কিন্তু কোন লবণ? অজৈব লবণের কারণে রক্তের স্বাদ কি হয়? নোনতা। তাহলে আমরা আরেকটা MCQ জানলাম, রক্তের স্বাদ নোনতা। জৈব পদার্থের মধ্যে কি কি আছে এখানে, এটা আমরা এখন দেখব। জৈব পদার্থের মধ্যে এই রক্তরস বা মাতৃকায়, বা এর ইংলিশ নামটা হচ্ছে প্লাজমা। এর ইংলিশ নামটা কি? প্লাজমা। জৈব পদার্থের মধ্যে এই প্লাজমার মধ্যে কিছু প্রোটিন আছে। কি আছে? প্রোটিন আছে, যাদেরকে বলি আমরা প্লাজমা প্রোটিন। কি বলি ভাইয়া? প্লাজমা প্রোটিন। কিছু প্রোটিন আছে যাদেরকে বলতেছি প্লাজমা প্রোটিন। আর কি আছে? জৈব পদার্থের মধ্যে নাইট্রোজেন ঘটিত কিছু বর্জ্য আছে, আর অন্যান্য অনেক পদার্থ আছে। অন্যান্য অনেক পদার্থ আছে জৈব পদার্থের মধ্যে। জৈব পদার্থের মধ্যে যে প্লাজমা প্রোটিনগুলো আছে, এই প্লাজমা প্রোটিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 4 ধরনের প্লাজমা প্রোটিন পাওয়া যায়। কয় ধরনের? 4 ধরনের। এটা আমরা মনে রাখবো এইভাবে, দেখেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এই 4 ধরনের প্লাজমা প্রোটিন আছে। এই প্লাজমা প্রোটিনগুলা কেন রক্তের রসের মধ্যে থাকতে হলো? এগুলা রক্তের রসের মধ্যে, প্রোটিনের আবার কি কাজ? রক্তের রসের মধ্যে প্রোটিনের কাজ আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, অ্যালবুমিন। অ্যালবুমিন কোথায় থাকে? অ্যালবাস অর্থ হচ্ছে সাদা। ডিমের সাদা অংশটাকে অ্যালবুমিন বলে। কারণ বুঝতে পারছেন? তাহলে ডিমের সাদা অংশে যেই প্রোটিনটা থাকে, এই প্রোটিনটার নাম কি? অ্যালবুমিন। এই প্রোটিনটার নাম কি? অ্যালবুমিন। আর কোন প্রোটিন আছে? ডিমের মধ্যে গ্লোবিউলিন আছে। কি আছে? ডিমের হলুদ অংশে, হলুদ অংশটার মধ্যে যে প্রোটিন আছে সেটা হচ্ছে গ্লোবিউলিন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রথমবিন এবং ফাইব্রিনোজেন, এরা কিন্তু ক্লোটিং ফ্যাক্টর। কি ফ্যাক্টর? রক্ত জমাট বাঁধায়। এরা কি করে? রক্ত জমাট বাঁধায়। তাহলে ফাইব্রিনোজেন কি করে? জেন মানে জেনেসিস করা বা তৈরি করা। কি তৈরি করে? ফাইব্রিন বা ফাইবার তৈরি করে, তন্তু তৈরি করে রক্তকে জমাট বাঁধায়। এগুলা সম্পর্কে আমরা জানবো। প্রথমবিন, ফাইব্রিনোজেন, এরা কিন্তু ক্লোটিং ফ্যাক্টর। এদেরকে নিয়ে আমাদের আলোচনা আছে। এদেরকে ক্লোটিং ফ্যাক্টর, যখন রক্ত জমাট বাঁধার কৌশল করব, এদেরকে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। এটা নিয়ে সমস্যা নেই। এবারে জানতে হবে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি আছে। ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, অন্যান্য পদার্থের মধ্যে কি আছে? বিলিরুবিন আছে, বিলিভার্ডিন আছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। রক্তের যে কণিকা আছে, যারা ভেসে বেড়ায়, এই কণিকাগুলো কয় ধরনের কণিকা আছে? রক্তের কণিকা কয় ধরনের আছে? 3 ধরনের। কি কি বলেন তো? পিয়াস বলেন। লোহিত রক্তকণিকা। আচ্ছা, তাহলে আমরা লিখলাম ভাইয়া, রেড ব্লাড, নো, সেল তো বলা যাবে না ভাইয়া, সেল মানে তো কোষ। বলতে হবে কর্পাসল, কারণ এরা ভেসে বেড়ায়। তাহলে রেড ব্লাড কর্পাসল। আর কি ভাইয়া? হোয়াইট ব্লাড কর্পাসল। কর্পাসল। তাহলে এটাও একটা কণিকা। কর্পাসল অর্থ কি? কণিকা। আরেকটা কি পিয়াস? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর কি? অনুচক্রিকা। আর কি ভাইয়া? অনুচক্রিকা। খুবই খুবই বিস্তারিত জানবো এগুলা সম্পর্কে। সবগুলার শেষে কণিকা থাকলো বা কর্পাসল থাকলো, অনুচক্রিকার শেষে কি কণিকা আছে? আছে কি কণিকা? নাই। এটার একটা কারণ আছে। অনুচক্রিকা আসলে কোনো সেল নয়, বা আসলে কোনো কোষ নয়, বা কণিকা নয়। অনুচক্রিকা কোনো কণিকা নয়। অনুচক্রিকা হচ্ছে কোষের ভগ্নাংশ, কোষের একটা ভাঙা অংশ। এটা আমরা জানবো, আস্তে আস্তে জানবো। এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ। এদের মধ্যে লোহিত রক্তকণিকার কাজ কি বলতে পারবেন পিয়াস? অক্সিজেন পরিবহন করা। মাঝে মধ্যে এই প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো আছে না, এর কাছে পাঠায় দেয় যে আরবিসি ভাই অক্সিজেন নেন,
পরে আরবিসি বা রেড ব্লাড কর্পাসল এটা কোথায় নিয়ে যায়? বিভিন্ন কোষ বিভিন্ন কোষে নিয়ে যায়। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হবে আরবিসি বা লোহিত রক্তকণিকাটা। পড়ার বিষয় কি হবে? লোহিত রক্তকণিকাটা। লোহিত রক্তকণিকার রেড ব্লাড কর্পাসল মানে লোহিত রক্ত কণিকা। আমরা জানি এরিথ্রো অর্থ লাল। এরিথ্রো অর্থ কি? লাল। তাহলে এর আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকার আরেকটা নাম। আমরা জানি লিউকো অর্থ বর্ণহীন বা লিউকো অর্থ সাদা। তাহলে হোয়াইট ব্লাড কর্পাসলের আরেকটা নাম লিউকোসাইট। আমরা জানি থ্রোম্বো, থ্রোম্বো অর্থ জমাট। থ্রোম্বো অর্থ কি? জমাট। সাইট মানে কোষ বা সাইটের একটা ভাঙ্গা অংশ, যদিও এটা কোষ না, অণুচক্রিকা কোনো কোষ নয়। অণুচক্রিকা হচ্ছে একটা বড় কোষের, কোষটার নিউক্লিয়াস বড়, মেগাক্যারিওসাইট যাকে বলা হয়, এই বড় কোষটার একটা ভাঙ্গা অংশ, অণু, এটা চক্র করে থাকে। এটা সম্পর্কে আমরা জানবো, হ্যাঁ, যে জমাট বাঁধে। তাহলে লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট, আর অণুচক্রিকার আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। এগুলো আমরা জানলাম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই আরবিসি বা লোহিত রক্তকণিকাটাকে নিয়ে, হ্যাঁ। তাহলে আমরা দেখব লোহিত রক্তকণিকাটা কি আসলে। এটা মিশাই দেই। কি রক্তের পরিমাণ কি দেখবো বলেন? রক্তের পরিমাণ বলেন তো, আমাদের বডিতে রক্তের পরিমাণ কতটুকু? শোনেন, 5 থেকে 6 লিটার। কত লিটার? একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের। কার? পূর্ণবয়স্ক প্লাস সুস্থ মানুষের কত লিটার রক্ত রে ভাইয়া? 5 থেকে 6 লিটার। এখন আপনি যদি বলেন যে অসুস্থ মানুষের, তাহলে কি 5 থেকে 6 লিটার না ভাই? না ভাই, না। তাহলে পূর্ণবয়স্ক মানুষ, যে পূর্ণবয়স্ক বলতে কি বোঝায়? 25 ইয়ার্স, অ্যারাউন্ড 25 ইয়ার্স অথবা 25 ইয়ার্স প্লাস 26 ইয়ার্স, এরকম হতে পারে। শতাংশ, কত শতাংশ রক্ত থাকে? আমাদের টোটাল বডি ওয়েটের 8% রক্ত থাকে। আপনার যদি ওজন হয় 100 কেজি, আপনার যদি ওজন হয় 100 কেজি, তাহলে আপনার ব্লাড হবে কতটুকু? 8 লিটার। ব্লাড হবে কতটুকু? 8 লিটার হবে। আচ্ছা, পিএইচ, রক্তের পিএইচ জানবো। আচ্ছা, আপনারা বলেন তো ভাইয়া, রক্ত, আপনারা বলেন যে রক্তের ধর্ম কি? পিয়াস বলেন। আব্দুর রহমান? রক্তের ধর্ম, হ্যাঁ, ধর্ম অ্যাসিডিক নাকি ক্ষারীয়? মনে হয় ক্ষারীয়। রক্ত আমরা জানি ঈষৎ ক্ষারীয়, ঠিক না? রক্ত কি? আমরা কি পড়ছি? রক্ত ঈষৎ ক্ষারীয় না? তাহলে 7 কি? 7 কি? 7 কি? নিরপেক্ষ। 7 যদি নিরপেক্ষ হয়, তাহলে ঈষৎ ক্ষারীয় মানে অল্প একটু ক্ষারীয়। 7 এর উপরে ক্ষার, তাহলে 7 এর উপরে কি ক্ষার না? 7.35 থেকে 7.45 ঈষৎ ক্ষারীয়, অল্প একটু ক্ষারীয়, হ্যাঁ, ঈষৎ ক্ষারীয়। গড়ে যেই পিএইচটা হচ্ছে 7.40। গড়ে কত? 7.40। বুঝতে পারছেন পিয়াস? গড়ে কত বলেন তো? 7.40। রক্তের স্বাদ কি রকম? কি কারণে নোনতা পিয়াস? এই পাগল, জৈব লবণ নাকি অজৈব লবণ? সরি, অজৈব লবণ। ভুল করছেন আবার। এই, এটা অজৈব লবণ না? বারবার বলছি, এই জায়গায় কিন্তু দেখাই দিছি, এটা কিন্তু ভুল করবেন, হ্যাঁ। তাহলে রক্তের স্বাদ নোনতা কেন? অজৈব লবণের উপস্থিতির কারণে, ঠিক কিনা বলেন? ঠিক। আচ্ছা, রক্ত নির্দিষ্ট বাহিকা দ্বারা বাহিত হয়। নির্দিষ্ট বাহিকা বলতে কি বুঝাইছে? আমাদের হার্টের চেম্বার কয়টা? 4টা চেম্বার। আর কি আছে? কিছু আর্টারি আছে। আর কি আছে? কিছু ধমনী আছে। আর্টারি মানেই তো ধমনী। আর কি আছে? কিছু ভেইন আছে। রক্ত এই হার্টের মধ্যে থাকে, রক্ত এই আর্টারির মধ্যে থাকে, রক্ত এই ভেইনের মধ্যে থাকে। এগুলো থেকে বের হয় না রক্ত। তাহলে রক্ত কোষের মধ্যে কোনো কিছু আদান প্রদান করে কিভাবে? ওই যে রক্ত জালিকার মধ্য দিয়ে যায়, রক্তের মধ্য থেকে যা কিছু প্রয়োজন হয় সেটা দিয়ে দেয় কোষকে, কোষ থেকে যা কিছু প্রয়োজন হয় সেটা ব্যাপন প্রক্রিয়ায় নিয়ে নেয়। তাহলে রক্ত নির্দিষ্ট বাহিকার মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা দেখব প্লাজমা প্রোটিন গুলো নিয়ে আমরা কথা বলছি না? প্লাজমা প্রোটিন কি কি বলেন তো? কি কি প্লাজমা প্রোটিন? মনে রাখবো এইভাবে, দেখেন, GPA5 দিয়ে। প্লাজমা প্রোটিন হচ্ছে গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। দেখলাম না? একটু আগে দেখছি না? একটু আগে দেখছি কিন্তু। আচ্ছা, রক্ত তৈরি হয় কোথায় থেকে? পিয়াস বলতে পারবেন?
রক্ত তৈরি হয় কোথায় থেকে? হাড়ের লাল অস্থিমজ্জা থেকে। দেখেন তো ভাইয়া এটা কি? পিয়াস বলেন তো রে ভাই, এটা কি? হাড়, এটা একটা হাড়, অস্থি, ঠিক আছে, একটা অস্থি। হাড়ের এই মাঝখানের পোর্শনটাকে আমরা কি বলতেছি রে ভাইয়া? অস্থিমজ্জা। মাঝখানের পোর্শনটাকে বলতেছি মজ্জা। মজ্জা মানে মাঝখানে, হাড়ের মধ্যে আছে, এটা দেখতে লাল, এই জন্য বলতেছি হাড়ের লাল মজ্জা। হাড়ের লাল মজ্জা। এই হাড়ের লাল মজ্জা থেকে কি কি তৈরি হয় দেখেন। এই হাড়ের লাল অস্থি মজ্জা বা লাল মজ্জা থেকে তৈরি হয় লোহিত রক্তকণিকা। কে তৈরি হয়? এই হাড়ের লাল অস্থি মজ্জা থেকে প্রয়োজন হলে তৈরি হয় ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এই হাড়ের লাল অস্থি মজ্জা থেকে প্রয়োজন হলে তৈরি হয় প্লাটিলেট বা অনুচক্রিকার বড় অংশটা। অনুচক্রিকা কিন্তু তৈরি হয় না, আলটিমেটলি অনুচক্রিকায় তৈরি হয় পরোক্ষভাবে। এরকম বড় একটা কোষ তৈরি হয়, এটা আমরা জানবো, পরবর্তীতে জানবো, বা আপনারা শুধু মনে রাখেন প্লাটিলেট তৈরি হয়। এখন বলেন লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে কোথায় থেকে? হাড়ের লাল অস্থিমজ্জা। শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে কোথায় থেকে? হাড়ের লাল অস্থিমজ্জা। অনুচক্রিকা তৈরি হচ্ছে কোথায় থেকে? হাড়ের লাল অস্থিমজ্জা। আচ্ছা বলেন তো, এইগুলা সবাই রক্তকণিকা কিনা? এরা সবাই, এদেরকে আমরা একসাথে বলতে পারি কিনা হিম? হিম বলতে পারি। হ্যাঁ, তাহলে এরা কি হচ্ছে? প্রোডাকশন হচ্ছে না? হ্যাঁ। তাহলে বললাম হিমাটো প্রোডাকশন। পয়ে অর্থ কি? প্রোডাকশন। পয়ে মানে প্রোডাকশন। হিমাটোপয়েসিস। সিস বা ওসিস মানে কি? প্রক্রিয়া। তাহলে দেখেন রক্ত, রক্ত, পয়ে অর্থ কি? প্রোডাকশন। প্রোডাকশন মানে কি? তৈরি বা উৎপাদনের। সিস বা ওসিস মানে কি? প্রক্রিয়া। প্রক্রিয়া। তাহলে এই রক্তের কণিকাগুলা তৈরির প্রক্রিয়াকে কি বলতেছি? হিমাটোপয়েসিস। ক্লিয়ার? তাহলে এখন আমরা একটু আগেই বললাম আমরা পড়তেছি কাকে নিয়ে? আমরা পড়তেছি লোহিত রক্তকণিকাকে নিয়ে। কাকে নিয়ে পড়তেছি? লোহিত রক্তকণিকা বা আরবিসি, বা এর আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। আমরা কাকে নিয়ে পড়তেছি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটকে নিয়ে পড়তেছি। তাহলে যদি বলি এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়া, তাহলে তৈরি, তৈরি মানে কি বসাবো বলেন? পয়ে। প্রক্রিয়া কি লিখবো বলেন? সিস বা ওসিস। কি কি ওসিস করব? এরিথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এরিথ্রো মানে লোহিত রক্তকণিকা, পয়ে মানে প্রোডাকশন, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলবো? এরিথ্রোপয়েসিস। তাহলে আমরা দেখলাম হেমাটোপয়েসিস, এরিথ্রোপয়েসিস। ক্লিয়ার? লোহিত রক্তকণিকা হাড়ের লাল অস্থিমজ্জা থেকে একেবারেই বের হয় না ভাইয়া। লোহিত রক্তকণিকা একেবারেই বের হয় না। তাহলে কি হয় এটা আগে আমরা দেখবো। হ্যাঁ, হাড়ের লাল অস্থিমজ্জা থেকে এই পার্টটাকে আমরা একটু এখানে জুম করে দেখার চেষ্টা করব। হ্যাঁ, হাড়ের লাল অস্থিমজ্জা থেকে সর্বপ্রথম ছোট অবস্থায় এরকম একটা লোহিত রক্তকণিকা, শিশু লোহিত রক্তকণিকা বের হয়। কি লোহিত রক্তকণিকা? শিশু কোষকে বায়োলজিতে বলা হয় ব্লাস্ট। কি বলে? ব্লাস্ট। BLAST। এটা পরবর্তীতে কি তৈরি করবে? এরিথ্রোসাইট। এই কারণে এর নাম হচ্ছে ভাইয়া এরিথ্রোব্লাস্ট। এর নাম কি? এরিথ্রোব্লাস্ট। খুবই মনোযোগ দিবেন পিয়াস, খুবই মনোযোগ দিবেন। এবার কোনো একটা পর্যায়ে, জীবনের কোনো একটা পর্যায়ে এখান থেকে ভাইয়া নিউক্লিয়াসটা বের হয়ে যায়। এখান থেকে নিউক্লিয়াসটা কি হয়ে যায়? তাহলে নিউক্লিয়াস বের হয়ে যায়, মানে নিউক্লিয়াসের ত্যাগ। আমরা কলমটা ঠিক করে নেই, নতুন কলমটা লিখতেছে না, কারণ কি? এখান থেকে কে বের হয়ে যায় ভাইয়া? নিউক্লিয়াস বের হয়ে যায়। নিউক্লিয়াস কোথা থেকে বের হয়? এই এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা বা আরবিসি থেকে বের হয়ে যায় নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি হয়ে যায়? বের হয়ে যায়। এক্সো অর্থ কি? বাইরে। এক্সো অর্থ কি? বাইরে। কোথায় থেকে বের হয়ে যায়? সাইট থেকে। এক্সোসাইটো, এটা একটা প্রক্রিয়া। ওসিস মানে কি? প্রক্রিয়া। সেল থেকে বাইরে বের হওয়ার প্রক্রিয়া। এক্সো মানে কি? এক্সো অর্থ বাইরে। সাইটো মানে কি? কোষ। কোষ থেকে বের হওয়ার। সিস মানে কি? প্রক্রিয়া।
তাহলে লোহিত রক্তকণিকা থেকে নিউক্লিয়াসটা বের হয়ে গেছে। কে বের হয়ে গেছে? নিউক্লিয়াস বের হয়ে গেছে। নিউক্লিয়াস বের হয়ে যাওয়ার পরে ভাইয়া বলেন তো, আমাদের দাঁত থেকে, আমাদের মুখ থেকে যদি দাঁত বের হয়ে যায়, বৃদ্ধ মানুষের দাঁত বের হয়ে যায়, তো মুখটা কি হয়ে যায়? চেপে যায় না? চেপে যায় কিনা বলেন? আচ্ছা, বেলুন থেকে পানি বের করে দিছি, বেলুনটা কি চুপসে যাবে না? চেপে যাবে কিনা বলেন তো? চেপে যাবে। তাহলে বেলুনটা যদি চেপে যায়, এটা তো গোলাকার ছিল আগে, তাহলে এইটা থেকে নিউক্লিয়াস বের হয়ে গেছে। কে বের হয়ে গেছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি বের হয়ে যায়, তাহলে বলেন তো এটা এখন কি হয়ে যাবে? চেপে যাবে কিনা? দুই পাশটা চেপে যাবে না? দুই পাশটা চেপে যাবে কিনা বলেন? চেপে যাবে। এখন আপনি বলতে পারেন নিউক্লিয়াসটা বের হওয়ার কি দরকার ছিল, এটা বলতে পারেন না? আচ্ছা, ধরে নিচ্ছি আমরা এইটা গোলাকার, তো এটা এরকম ছিল। এই আব্দুর রহমান বুঝতে পারতেছেন? জি ভাই। পিয়াস বুঝতে পারতেছেন ভাইয়া? এটা লোহিত রক্তকণিকার এরিথ্রোব্লাস্ট। এটা থেকে কি বের হয়ে যাচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়? নিউক্লিয়াসটা বের হয়ে যাচ্ছে। এক্সো মানে বাইরে, সাইটো মানে এই কোষটা থেকে, সিস মানে প্রক্রিয়া, এটাকে বলতেছি একটা প্রক্রিয়া, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা যে বের হয়ে গেল, হওয়ার পরে এটা কি আকার ধারণ করলো বলেন তো? দুইটা পার্ট অবতল হয়ে গেছে না? তার মানে প্রথম অবস্থায় নিউক্লিয়াস ছিল কিনা বলেন তো? পরে কি হয়েছে? পরে এটা দ্বি অবতল, দুইটা প্রান্ত অবতল হয়েছে কিনা বলেন তো? আচ্ছা পিয়াস বলেন তো ভাইয়া, এটা দ্বি অবতল হওয়ার কি দরকার ছিল? নিউক্লিয়াসটা বাইরে বের হওয়ার কি দরকার ছিল? বলতে পারবেন পিয়াস? না ভাই। আচ্ছা, তাহলে দেখেন আমি বলি। হ্যাঁ, বলেন তো ভাইয়া, আপনি এবার বলেন লোহিত রক্তকণিকা যেটা পড়তেছেন আপনি, এটার কাজ কি? অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন করা। দেখেন তো ভাইয়া, এখানে একটা অণু অক্সিজেনের, এখানে একটা, এখানে একটা, 3 4 5 6 7 8 9 10, অক্সিজেনের 10টা অণু। এই পাশে কয়টা? 10টা। তাহলে অক্সিজেনের কয়টা অণু যাইতে পারবে পিয়াস? 20টা অণু। 20টা অণু এদিক দিয়ে লোহিত রক্তকণিকার মধ্যে যাইতে পারবে, অক্সিজেনের 20টা অণুকে নিয়ে এসে কোষের কাছে যাইতে পারবে। আব্দুর রহমান ঠিক? এইবার দেখেন, যদি নিউক্লিয়াসটা বের হয়ে যায়, এইবার কয়টা যাবে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশে 10টা, 10 10 20টা অক্সিজেনের অণু যাবে। দেখেন যাওয়ার জন্য 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। বলেন কতগুলো অক্সিজেনের অণু যাইতে পারলো? 26। আর এইখানে যাইতে পারছিল কয়টা? 20টা। তাহলে বলেন এর তলটা বাড়ছে কিনা? অক্সিজেন পরিবহনের তলটা বাড়ছে না? তাহলে এটা দ্বি অবতল হয়ে আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বলেন? লাভ হয়েছে। এখন বলেন তো এইটা একটু দ্বি উত্তলটা একটু গোলাকার কিনা? গোলাকার মানে চাকতির মতো না? এভাবে চাকতি নিক্ষেপ করে না? তাহলে এর আকার হচ্ছে দ্বি অবতল। দ্বি অবতল চাকতির ন্যায়। বলেন নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস বিহীন। তাহলে লোহিত রক্তকণিকা কি বলেন? নিউক্লিয়াস বিহীন। বলেন তো ভাইয়া, যদি নিউক্লিয়াস না থাকে, কে নাই বলেন তো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস নাই, তাহলে কি বিভাজিত হইতে পারবে? না। তাহলে কি হইতে পারবে না? বিভাজিত হবে না। নিউক্লিয়াসটা কি ছোট অবস্থায় বের হয়ে যাবে? হ্যাঁ, নিউক্লিয়াসটা এরিথ্রোব্লাস্ট থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়ে যায়, জীবনের কোনো একটা দশায় বের হয়ে যায়। এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আপনারা আগে বলেন নিউক্লিয়াসটা আছে নাকি? নিউক্লিয়াস আছে? না থাকলে বলেন তো এটা বিভাজিত হবে কিনা? যদি বিভাজিত না হয় ভাইয়া, তাহলে একে উৎপন্ন হইতে হবে। যদি বিভাজিত না হয়, একটা থেকে আরেকটা কোষ যদি না হয়, তাহলে একে কি হইতে হবে? উৎপন্ন হইতে হবে। তাহলে এখন কোথায় থেকে উৎপন্ন হয়? এই যে হাড়ের লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। বলেন তো ভাইয়া, এর যখন প্রয়োজন, যখন প্রয়োজন তখন বডি থেকে বিভাজিত হইতে পারবে? যখন প্রয়োজন তখন কি পারবে? যদি না পারে, যখন প্রয়োজন তখনই যদি বিভাজিত হইতে না পারে, তাহলে একে বডিতে আপনি বেশি রাখবেন নাকি কম রাখবেন? বেশি রাখতে হবে কিন্তু, কারণ আমার যখন দরকার হচ্ছে তখন আমি বিভাজিত হইতে পারতেছি না, কারণ আমার কে নাই? নিউক্লিয়াস নাই। বুঝতে পারছেন পিয়াস? বুঝতে পারছেন? এইবার দেখেন ভাইয়া, এবার দেখেন, তাহলে এ হচ্ছে দ্বি অবতল, এর নিউক্লিয়াস নাই, এ চাকতির মতো, তাই না? এখানে একটা কথা বলা আছে, উটের লোহিত রক্তকণিকা। কার লোহিত রক্তকণিকা? তাহলে উটের আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে পিয়াস? তাহলে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে? আপনারা এতটুকুই মনে রাখেন যে উটের লোহিত রক্তকণিকাতেও কে নাই? নিউক্লিয়াস নাই। আপনারা নিঃসন্দেহে মনে রাখেন যে উটের লোহিত রক্তকণিকাতেও কি নাই? নিউক্লিয়াস নাই। খুব ভালো কথা, এটা আমরা বুঝছি। হ্যাঁ, এই যে যেই কোষগুলা থেকে
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবকিছু তৈরি হয়। এই কোষগুলাকে আমরা বলতেছি ভাইয়া মাতৃকোষ। মাতৃকোষ না? বলেন, এ অনেকগুলো সন্তানের জন্ম দিচ্ছে কিনা? এদের নাম হচ্ছে মাতৃকোষ বা স্টেম সেল। মাতৃকোষ বা, এখন বলেন তো এই মাতৃকোষগুলা কাদের তৈরি করতেছে? এই মাতৃকোষগুলা কাদের তৈরি করতেছে? রক্তের না? এই রক্ত প্রোডাকশন করতেছে না এই মাতৃকোষগুলা? তাহলে এই মাতৃকোষগুলাকে বলবো ভাইয়া হিম প্রোডাকশন করতেছে। কি প্রোডাকশন করতেছে? তাহলে হিমাটো বা হিমাটো কি করতেছে? হিম প্রোডাকশন, হিমাটোপয়েটিক স্টেম সেল। এদেরকে কি বলবো? হিমাটোপয়েটিক স্টেম সেল। যেহেতু এদের নাম বলতেছি আমরা, এই জন্য বললাম হিমাটো, যে তারা রক্তের কণিকাগুলা পয়েসিস মানে প্রোডাকশন করতেছে, এই জন্য তাদের বললাম হিমাটোপয়েটিক স্টেম সেল, যেহেতু তারা রক্তের কণিকাগুলা তৈরি করতেছে। এটা বুঝতে পারছেন আব্দুর রহমান? তাহলে এইবার আসেন, হিমাটোপয়েটিক স্টেম সেল বুঝতে পারলাম আমরা। আচ্ছা, আপনি কি আপনার বডিতে কাউকে রেখে দিছেন যে আপনার লোহিত রক্তকণিকা শর্ট হইলে এনে দিবে? কাউকে কি রেখে দিছেন পিয়াস? যদি কাউকে রেখে না দেন, কিভাবে বুঝতে পারে আমার বডি আমার এই লোহিত রক্তকণিকা শর্ট পড়ছে? বলেন তো, এটা আলোচনা করি। দেখেন, আপনি এখান থেকে দৌড় মারছেন বাজারে, বা আপনি পাহাড়ে উঠছেন, বা আপনি পড়ে গেছেন, পড়ে গিয়ে রক্তক্ষরণ হইতে পারে না? রক্ত চলে গেছে। রক্ত চলে গেছে মানে কে চলে গেছে? লোহিত রক্তকণিকাও চলে গেছে। যদি লোহিত রক্তকণিকা চলে যায়, এটা আবার বডিতে দরকার আছে কিনা বলেন তো? লোহিত রক্তকণিকা যদি চলে যায় বডি থেকে, বলেন তো ভাইয়া, লোহিত রক্তকণিকা আর কি অক্সিজেন নিতে পারবে আগে যে পরিমাণ নিচ্ছিল একটু আগে? তাহলে বলেন, বডিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে কিনা? এই অক্সিজেনের ঘাটতিটা ডিটেক্ট করতে পারে কিডনি। কে ডিটেক্ট করতে পারে? যখনই অক্সিজেনের ঘাটতি হয়, তখন কিডনি একটা হরমোন তৈরি করে। কি তৈরি করে? কাকে লাগবে আপনার বডিতে এখন বলেন তো? আচ্ছা, তাহলে লোহিত রক্তকণিকার ইংলিশটা কি ভাইয়া? এরিথ্রো। একে কি করতে হবে? প্রোডাকশন বা তৈরি করতে হবে। যে হরমোনটা তৈরি করে তার নাম হচ্ছে এরিথ্রো। পয়ে মানে প্রোডাকশন, হরমোন বা এনজাইম বা প্রোটিন মানে ইন আছে শেষে, এরিথ্রোপয়েটিন হরমোন। এ তখন কি করে? এ তখন হাড়ের লাল অস্থিমজ্জায় গিয়ে বলে, দেখ ওই পাশ দিয়ে রক্ত পড়ে গেছে, তুই লোহিত রক্তকণিকা তৈরি কর। এই আব্দুর রহমান ক্লিয়ার? পিয়াস ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন ভাইয়া? লোহিত রক্তকণিকার এই পর্যন্ত বুঝতে পারছেন? এখন আমরা পরিমাণটা দেখব। কি দেখব? পরিমাণ। দেখেন, লোহিত রক্তকণিকার কি দেখব ভাইয়া? পরিমাণ। ভ্রূণ দেহে, কোন দেহে? ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ একরকম, শিশু দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ আরেক রকম, পূর্ণবয়স্ক পুরুষে লোহিত রক্তকণিকার পরিমাণ আরেক রকম, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে লোহিত রক্তকণিকা আরেক রকম। হ্যাঁ, তাহলে আগে আমরা দেখব ভ্রূণ দেহে কতটুকু। ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, প্রতি ঘন মিলিমিটারে ভ্রূণ দেহে হচ্ছে ভাইয়া 80 থেকে 90 লাখ। কত লাখ পিয়াস? 80 থেকে 90 লাখ। শিশুদের দেহে ভাইয়া এটা 60 থেকে 70 লাখ। কত পিয়াস? 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে লোহিত রক্তকণিকা 50 থেকে 54 লাখ। পূর্ণবয়স্ক স্ত্রী দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ 44 থেকে 49 লাখ পার ঘন মিলিমিটারে। আচ্ছা, আমরা যদি বলি লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, এটাকে কি বলা যায়? এরিথ্রোপয়েসিস, ঠিক না? ঠিক কিনা বলেন? যদি আমরা বলি লোহিত রক্তকণিকা ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ থাকে প্রতি ঘন মিলিমিটারে, এর থেকে যদি কম থাকে, 80 লাখের যদি কম থাকে, তাহলে ভ্রূণ দেহে যদি কম থাকে, তাহলে এটা লোহিত রক্তকণিকার ঘাটতি না, অভাব না, প্রভার্টি না। এই লোহিত রক্তকণিকার প্রভার্টিকে বলা হয় কি? দেখেন, তাই লোহিত রক্তকণিকা যদি কমে যায়, লোহিত রক্তকণিকা যদি কমে যায়, সে আরবিসি বা রেড ব্লাড কর্পাসল কমে গেছে, এটাকে আমরা বলি ভাইয়া, দেখেন আরবিসির লোহিতর ইংলিশ কি? এরিথ্রো। কমে যাওয়াকে বায়োলজিকে বলা হয় পেনিয়া। পেনিয়া অর্থ পোভার্টি। পোভার্টি মানে দারিদ্রতা, দারিদ্রতা মানে কম। তাহলে লোহিত রক্তকণিকা কম, এটাকে বলতেছি কি? এরিথ্রোপেনিয়া। এই বুঝতে পারছেন? এটা বুঝেন নাই তাই না?
আপনারা আমাকে এখন একটা উত্তর দিবেন যে ভ্রূণ দেহে কেন এত বেশি হলো লোহিত রক্তকণিকা, শিশুদের দেহে আরো কমে গেল, পূর্ণবয়স্ক পুরুষে একটু বেশি, কার তুলনায় বেশি? পূর্ণবয়স্ক নারীর তুলনায় বেশি। কি কারণে বেশি ভাইয়া বলেন তো? নারীদের তুলনায় আচ্ছা পিয়াস আমাকে উত্তর দেন তো ভাইয়া, লোহিত রক্তকণিকা যদি কমে যায় এটাকে বলতেছি এরিথ্রোপেনিয়া। ভাইয়া যদি শ্বেত রক্তকণিকা কমে যায় এটাকে কি বলবো? এটা হচ্ছে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া। যদি এটা তৈরি হয়, শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া লিউকোপোয়েসিস বা লিউকোসাইটোসিস, একই কথা না? বেড়ে যাওয়া, লোহিত শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া। এখন আপনি বলেন তো ভাইয়া, এটা কেন বেশি হলো? নিওনেট বা ইনফেন্ট বা ভ্রূণ দেহে কেন এটা 80 থেকে 90 লাখ হলো, এটা বলবেন। আর শিশু দেহে কেন এটা 60 থেকে 70 লাখ হলো, বলেন পিয়াস বলেন। আচ্ছা তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, এটা আমরা একটা কনসেপ্ট দেখব। কনসেপ্টটা হচ্ছে কোষ বিভাজনকে দিয়ে। কাকে দিয়ে? বলেন তো, আমি এখন 2 বছরে যে পরিমাণ বৃদ্ধি হব, আমার একটা ছোট বাচ্চা 2 বছরে কি সেই পরিমাণ বৃদ্ধি হবে না? বেশি হবে। একটা ছোট বাচ্চা 2 বছরে তার থেকে বেশি বৃদ্ধি হবে না? বেশি বৃদ্ধি হবে না। আমি 2 বছরে কি আর বাড়বো? কিন্তু ওই ছোট বাচ্চারা 2 বছরে আরো বাড়বে না? পৃথিবীর প্রত্যেকটা কোষেই শ্বসনের একটা বিক্রিয়া হয়। কিসের বিক্রিয়া হয়? শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে এরকম, C6H12O6, গ্লুকোজের সাথে অক্সিজেন মিশে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড, পানি, আর কি তৈরি করে? আর তৈরি করে এটিপি। আমাদের উদ্দেশ্য কোনটা? এটিপিটা, তাই না? অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা শক্তি, এটা আমাদের উদ্দেশ্য না রে ভাই? তাহলে বলেন তো, বেশি অক্সিজেন বেশি শক্তি তৈরি করবে কিনা? এখন আপনি বলেন, শক্তি বেশি কখন? যখন অক্সিজেন বেশি। অক্সিজেন কখন বেশি? অক্সিজেন কখন বেশি? যখন আমার এই যে আরবিসি বেশি বা লোহিত রক্তকণিকা বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আরবিসি সব থেকে বেশি কোথায়? ভ্রূণ দেহে। তাহলে যেহেতু ভ্রূণ দেহে আরবিসি বেশি, তাহলে ভ্রূণ দেহে অক্সিজেনও বেশি, তাহলে ভ্রূণ দেহে এটিপিও বেশি। এত এটিপি ভ্রূণ দেহ কি করবে? এত শক্তি ভ্রূণ দেহ কি করবে? ওই যে 2 বছরের মধ্যে তাকে অনেক বেশি বৃদ্ধি হইতে হয়। বুঝতে পারছেন? একটা শিশুর কথা কল্পনা করেন, যখন শিশু হয়ে যায়, একটু বড় হয়ে যায়, তখন সে বৃদ্ধিটা একটু কমে যায় না? তার কারণে তার লোহিত রক্তকণিকার পরিমাণ কম। পূর্ণবয়স্ক পুরুষ আর স্ত্রীতে আসি। আচ্ছা পূর্ণবয়স্ক পুরুষে কেন 50 থেকে 54 লাখ, আর পূর্ণবয়স্ক স্ত্রীতে পার ঘন মিলিমিটারে কেন 44 থেকে 49 লাখ? পিয়াস বলেন তো। পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ এই কারণে। বলেন তো ভাইয়া, পুরুষের দেহে পেশি বেশি কিনা? পেশি বেশি হলে পুরুষের শক্তি বেশি লাগবে কিনা? শক্তি বেশি লাগলে অক্সিজেন বেশি লাগবে কিনা? অক্সিজেন বেশি লাগলে লোহিত রক্তকণিকা বেশি লাগবে কিনা? কারণ লোহিত রক্তকণিকাই তো অক্সিজেনকে নিয়ে আসবে। এই কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা পার ঘন মিলিমিটারে পুরুষের দেহে 50 থেকে 54 লাখ বেশি। স্ত্রীদের দেহে কি? পেশি কম। যদি পেশি কম হয় তাহলে শক্তিও কম হবে। শক্তি যদি কম হয় তাহলে অক্সিজেন নিশ্চয়ই কম আসছে। অক্সিজেন কেন কম আসছে? কারণ লোহিত রক্তকণিকা কম। তাহলে স্ত্রীদের দেহে লোহিত রক্তকণিকা কতটুকু? 44 থেকে 49 লাখ পার ঘন মিলিমিটারে। পিয়াস বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার পিয়াস? এখন আপনি আপনার ওয়াইফকে যদি বলেন, মানে পূর্ণবয়স্ক স্ত্রী আপনার ওয়াইফ, ওনাকে যদি বলেন এই কাজ করো বেশি বেশি, এখন আপনার ওয়াইফ যদি শিক্ষিত হয়ে থাকে, ও যদি আপনাকে এই লজিকটা দেখায়, আমি বেশি বেশি কাজ করব না কারণ আমার অক্সিজেন কম, কারণ আল্লাহ আমাকে আরবিসি কম দিছে, তাহলে আমার শক্তিও কম তৈরি হবে, তাহলে আমি এত বেশি কাজ করতে পারবো না। আপনার কি কিছু বলার আছে বলেন তো? আপনি কিছু বলতে পারবেন আপনার স্ত্রীকে? কিছু বলতে পারবেন না। এই বিষয়গুলো আসলে প্রত্যেকটাই লজিক্যাল। হ্যাঁ, তাহলে আমরা লোহিত রক্তকণিকার পার্টটা চুকে দিলাম।